আজ মনে হচ্ছে আমাদের সবার শেষ দিন। এখন আমার মনে হয় না এই সমুদ্রীয় জাহাজের ইঞ্জিনকে কেউ ঠিক করতে পারবে। স্যার, আমাকে বাড়ি যেতে দিন প্লিজ। আমি মরতে চাই না। আগামী সপ্তাহে আমার বিয়ে। থামো, আমি এই জাহাজের ইঞ্জিন ঠিক করতে পারি। ২ বছর আগের কথা। তারিখ ছিল ২ ডিসেম্বর ২০২৩। সমুদ্রের মাঝামাঝি একটা খুব বড় কার্গো জাহাজ একেবারে ধীর গতিতে দুলছিল। চারদিকে ঘন কুয়াশা, আকাশে কালো মেঘ এবং সমুদ্রের অস্থির ঢেউ জাহাজের মোটা লোহার দেয়ালে ধাক্কা খেয়ে অদ্ভুত শব্দ তৈরি করছিল। জাহাজে নীরবতা তো ছিল না, কিন্তু প্রত্যেক শব্দের পিছনে একটা ঘাবড়ানো লুকিয়েছিল। ইঞ্জিনগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পুরো যন্ত্রপাতি যেন হঠাৎ থেমে গিয়েছিল। শুধু ইমার্জেন্সি লাইটগুলো জ্বলছিল এবং অ্যালার্মের হালকা বিপ হাওয়ায় মিশে গিয়েছিল। এই জাহাজের মাঝামাঝি একটা বড় লোহার ঘরে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিনগুলোর মধ্যে একটা দাঁড়িয়েছিল, ওয়ার্তিলা সুলজার RTA 96C, যার উচ্চতা কোনো দোতলা ঘরের মতো ছিল এবং যাতে শত শত পাইপ, ভালভ এবং বোল্ট জোড়া ছিল। এটাই সেই ইঞ্জিন যা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং জাহাজকে সমুদ্রের মাঝে থামিয়ে দিয়েছিল। কিছু ইঞ্জিনিয়ার হেলমেট এবং ওভারঅল পরে কপালে ঘাম মুছতে মুছতে বিভিন্ন অংশ পরীক্ষা করছিল, কিন্তু কারও মুখে সমাধান নয়, শুধু উত্তেজনা দেখা যাচ্ছিল। প্রধান ইঞ্জিনিয়ার বিরক্তিস্বরে বললেন, ৩ ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনও বুঝতে পারছি না যে সমস্যা কোথায়। যদি ইঞ্জিন না চলে তাহলে আমরা এখানে আটকে যাব। তার পাশে দাঁড়ানো ক্যাপ্টেন রানা, প্রায় ৪৫ বছরের, কঠিন মুখ এবং রৌদ্রময় চোখের লোক, গভীর দৃষ্টিতে ইঞ্জিন দেখছিলেন। তিনি জানতেন যে এই জাহাজে যা লোড করা আছে তা শুধু একটা কার্গো নয়, বরং ভারতের রেলগুলোর জন্য প্রয়োজনীয় পার্টস, যাদের ছাড়া দেশের অনেক অংশে রেল পরিষেবা থেমে যেতে পারে। ক্যাপ্টেন রানা ভারী স্বরে বললেন, এটা শুধু আমাদের নয়, পুরো দেশের ব্যাপার। আমাদের যে কোনো হালতে পরের ২৪ ঘন্টার মধ্যে এই ইঞ্জিন চালু করতে হবে, নয়তো অনেক কিছু দাওয়ে লাগবে। ইঞ্জিনিয়াররা চুপচাপ তার কথা শুনছিলেন, কিন্তু কারো কাছে কোনো নিশ্চিত উত্তর ছিল না। এই সময়ে জাহাজের আরেক অংশে পাতলা করিডোরের জল থেকে হালকা ভেজা মেঝে চকচক করছিল। হাতে একটা পুরনো বালতি এবং অন্য হাতে মোছা ধরে একটা ছেলে ধীরে ধীরে এগোচ্ছিল। এটা আর্জন ছিল, প্রায় ১৮-১৯ বছরের, দুর্বল, পাতলা, সাধারণ কাপড় পরা, কিন্তু চোখে একটা অদ্ভুত চমক নিয়ে। তার কাজ জাহাজে শুধু সাফাইয়ের ছিল। লোকেরা তাকে বেশিরভাগ ঝাড়ু মোছা করা ছেলে হিসাবেই জানত, কিন্তু জাহাজ এবং যন্ত্রগুলো নিয়ে তার মনে সবসময় একটা আলাদা আকর্ষণ ছিল। আর্জন চলতে চলতে সেই ঘরের কাছে পৌঁছাল যেখানে ইঞ্জিন লাগানো ছিল। ভিতর থেকে বিতর্ক, উত্তেজনা ভরা শব্দ এবং লোহার ভারী অংশের খটখট তার কানে পৌঁছাচ্ছিল। সে দরজায় থামল, হালকা ঝুঁকে ভিতরে ঝুঁকল এবং তার চোখ সোজা সেই বিশাল ইঞ্জিনে গিয়ে থামল, যাকে সে অসংখ্যবার দূর থেকে দেখেছে, কিন্তু কাছ থেকে ছুঁয়ে বোঝার সুযোগ কখনো পায়নি। সে এক পা ভিতরে বাড়িয়েছে যে ভিতরে উপস্থিত লোকেরা তার দিকে নজর পড়ল। ক্যাপ্টেন রানা কড়া স্বরে জিজ্ঞাসা করলেন, আরে তুমি এখানে কি করছো? এটা তোমার সাফাইয়ের কাজের জায়গা নয়। আর্জন এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, কিন্তু পরের মুহূর্তে তার মুখে সেই পুরনো আত্মবিশ্বাস ফিরে এলো। সে ধীরে বলল, সরি স্যার, কিন্তু যদি অনুমতি দেন তাহলে আমি এই ইঞ্জিন দেখতে পারি। তার কথা শুনে ঘরে উপস্থিত লোকের মুখে অচরজ এবং পরে মজা মেশানো ভাব এলো। কিছু সেলার আপসে হাসতে লাগল। কেউ তানা মেরে বলল, দেখো, এখন ঝাড়ু লাগানো ছেলে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন ঠিক করবে। ক্যাপ্টেন রানাও হাসি চেপে হালকা তানা ভরা স্বরে বললেন, বেটা, এখানে দেশের টপ ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে আছে, তারা ৩ ঘন্টা ধরে লেগে আছে, এবং তুমি সাফাই করা, তুমি এই ইঞ্জিন ঠিক করবে? আর্জনের হৃদয়ে এই কথা চুড়ল, কিন্তু সে পিছু হটল না। সে সোজা ক্যাপ্টেনের চোখে তাকিয়ে শান্ত লহজায় বলল, গরিব আছি, সাফাইয়ের কাজ করি, কিন্তু বোকা নই। আমি শৈশব থেকে জাহাজ দেখেছি। পাপাও আগে মাছুয়া ছিলেন, পরে সেলার হয়েছিলেন। যখন থেকে এই জাহাজে এসেছি আমি প্রত্যেক যন্ত্রকে মনোযোগ দিয়ে দেখে আসছি, ইঞ্জিন নিয়ে পড়ে আসছি। যদি আপনি আমাকে সুযোগ দেন তাহলে আমি চেষ্টা করতে চাই। আর্জনের কথা শুনে কিছু মুহূর্তের জন্য সব চুপ হয়ে গেল। ঘরে শুধু ইঞ্জিনের ঠান্ডা পড়া লোহা থেকে ধাক্কা খাওয়া হালকা শব্দ গুঞ্জন করছিল। ক্যাপ্টেন রানা আর্জনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, যেন পরীক্ষা করছেন যে এই ছেলে মজা করছে নাকি সত্যি গম্ভীর। পরে তিনি একটু নরম কিন্তু এখনও সন্দেহ ভরা লহজায় জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আর্জন সোজা দাঁড়িয়ে উত্তর দিল, আর্জন স্যার। ঠিক আছে আর্জন। ক্যাপ্টেন ধীরে বললেন, তোমাকে জানা আছে এটা কোন ইঞ্জিন? আর্জনের মুখে হালকা চমক এলো। সে ইঞ্জিনের দিকে তাকিয়ে প্রায় ফিসফিস করে বলল, ওয়ার্টসিলা সুলজার RTS 9C, বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিনগুলোর মধ্যে একটা। টুইন স্ট্রোক, লো স্পিড, 2 স্টেজ টার্বোচার্জিং, হাই এফিসিয়েন্সি, এবং যদি এর একটা ক্রিটিক্যাল ভালভ আটকে যায় তাহলে পুরো সিস্টেম থেমে যেতে পারে।
ইঞ্জিনিয়ারদের মুখে এখন প্রথমবার হালকা অবাক ভাব উঠল। তাদের আশা ছিল না যে সাফাই করা ছেলে ইঞ্জিনের নাম এবং তার বিশেষত্বগুলো এইভাবে বলে দেবে। এক জুনিয়র ইঞ্জিনিয়ার ধীরে পাশেরটাকে বলল, এটা সব কিভাবে জানে? ক্যাপ্টেন রানা চোখ একটু সংকুচিত করে জিজ্ঞাসা করলেন, এটা সব কোথায় থেকে শিখলে তুমি? আরজন বিনা দ্বিধায় বলল, জাহাজে লাইব্রেরি থেকে, ইন্টারনেট থেকে, পুরনো ম্যানুয়াল বুক থেকে। যখন সবাই ঘুমায় তাহলে আমি নিচে ঘুমাই না স্যার, আমি এখানে আসি, যন্ত্রগুলো দেখি, বোঝার চেষ্টা করি। আমাকে যন্ত্র থেকে ভয় লাগে না, আকর্ষণ আছে। ক্যাপ্টেনের ভিতর কোথাও খুব দূর পর্যন্ত তার শব্দ নেমে গেল, কিন্তু তার মুখে এখনও কঠোরতা ছিল। তাহলে তুমি কি বলতে চাও? তিনি জিজ্ঞাসা করলেন। আরজন গভীর শ্বাস নিল, যেন নিজের ভিতর থেকে সাহস বার করছে। স্যার, আমাকে ২৪ ঘন্টা দিন, আমি এই ইঞ্জিনে গোলমাল খুঁজে বার করার চেষ্টা করব। যদি আমি ঠিক না করতে পারি তাহলে আমি নিজেই জাহাজ থেকে সমুদ্রে লাফিয়ে পড়ব। ঘরে যেন কেউ বোমা ফাটিয়েছে। ইঞ্জিনিয়ার, সেলার সব হতভম্ব হয়ে গেল। পাগল হয়ে গেছে কি? এটা মজা নাকি সত্যি লাফাবে? মানে ক্যাপ্টেন রানার রাগ করে পা এগিয়ে দিলেন। তার স্বরে বিরক্তি ছিল। এটা কোনো খেলা? জানের কথা করছো তুমি? আরজন পাল্টা করে সেই থমার সঙ্গে বলল, এটা খেলা নয়, আত্মবিশ্বাস। আপনি বলছেন দেশ দাবে লাগা, তাহলে আমাকেও কিছু দাবে লাগাতে হবে না? আপনি বিশ্বাস করতে না পারেন তাহলে আমার জীবনে বিশ্বাস রাখুন। এক মুহূর্তের জন্য ক্যাপ্টেন তার শব্দ থেকে থেমে যান। তার মুখের কঠোরতার পিছনে যেন কোনো পুরনো স্মৃতি উঠে আসে, কিন্তু তিনি তুরন্ত নিজেকে সংযত করেন। তিনি ধীর স্বরে ইঞ্জিনিয়ারদের দিকে ঘুরে জিজ্ঞাসা করেন, তোমরা সবকিছু চেক করে নিয়েছ? প্রধান ইঞ্জিনিয়ার ক্লান্ত আন্দাজে বললেন, হ্যাঁ স্যার, যতটা আমাদের কাছে ডেটা এবং ইকুইপমেন্ট আছে আমরা সব টেস্ট করে নিয়েছি। ইনজেক্টর থেকে মেইন শ্যাফট পর্যন্ত কোথাও ক্লিয়ার ডিফেক্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ। ক্যাপ্টেন লম্বা শ্বাস নিলেন। পরে আরজনের দিকে ঘুরে বললেন, যদি আমি তোমাকে এই সুযোগ দিই তাহলে তুমি একা কাজ করবে না। তুমি যা বলবে আমাদের ইঞ্জিনিয়ার তোমার সাহায্য করবে, কিন্তু কমান্ড তোমার হবে না, বুঝলে? আরজান মাথা নাড়ল। জি স্যার, আমাকে শুধু ইঞ্জিন খুলে তার শ্বাস শোনার সুযোগ চাই। ক্যাপ্টেন কিছু মুহূর্ত ভাবলেন, পরে ধীর কিন্তু দৃঢ় স্বরে বললেন, তোমাকে ২৪ ঘন্টা মিলছে। যদি ইঞ্জিন না চলে তাহলে তোমাকে সমুদ্রে লাফানোর দরকার হবে না। আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব এবং তোমার এখানকার কাজও শেষ পুছে নাও। কিন্তু যদি তুমি এই ইঞ্জিন চালিয়ে দাও তাহলে আমি ভারত সরকারের সামনে নিজে তোমার জন্য দাঁড়াব। তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করানোর জন্য এবং জাহাজে ইঞ্জিনিয়ার হিসেবে জায়গা দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। ঘরে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। এখন এই শর্তে শুধু একটা ছেলের স্বপ্ন নয়, তার পুরো জীবন দাওয়ে লাগা ছিল। আরিয়ান বিনা এক মুহূর্তের দেরি করে বলল, মঞ্জুর স্যার। তার এই উত্তরের সঙ্গে গল্পের দিক বদলে গিয়েছিল। একটা সাফাই কর্মচারীর ছেলে এখন বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিনের সামনে দাঁড়িয়েছিল এবং প্রথমবার তাকে সুযোগ মিলেছিল নিজেকে প্রমাণ করার। এই বিশ্বাসের সঙ্গে সে ধীরে ধীরে তার মোছা বালতি এক কোণে রাখল, হাত মুছে সাফ করল এবং ধীরে ইঞ্জিনের কাছে গিয়ে সেই ঠান্ডা নীরব লোহাকে ছুঁল, যেন কোনো ঘুমন্ত দানবকে জাগানোর আগে তার তাপমাত্রা অনুভব করছে। সে চোখ বন্ধ করে কিছু সেকেন্ডের জন্য শুধু ইঞ্জিনের হালকা কম্পন, পাইপের ভিতরের শব্দ এবং জাহাজের ধড়কন শোনার চেষ্টা করল। ঘরে সবাই তাকে চুপচাপ দেখছিল, কারো চোখে মজা, কারো সন্দেহ এবং কোথাও খুব গভীরে ক্যাপ্টেন রানার চোখে হালকা আশার একটা ধাগা। আরিয়ান চোখ খুলল এবং শান্ত লহজায় বলল, প্রথমে আমাকে এই ইঞ্জিনের সব স্কিম্যাটিক ডায়াগ্রাম এবং মেইনটেনেন্স হিস্ট্রি চাই এবং একটা টর্চ। এখন খেলা শুরু হয়ে গিয়েছিল। আরিয়ানের দাবি শুনে প্রধান ইঞ্জিনিয়ার হালকা বিরক্তির সঙ্গে একটা ফাইলের দিকে ইশারা করলেন। পুরনো প্রিন্টআউট, স্কিম্যাটিক ডায়াগ্রাম, মেইনটেনেন্স লগ সব একটা মোটা ফোল্ডারে ভরা পড়েছিল। আরিয়ান সতর্কতার সঙ্গে ফোল্ডার তুলল, যেন কোনো মেডিকেল রিপোর্ট দেখছে যাতে রোগীর পুরো গল্প লুকিয়ে আছে। সে মেঝেতে বসে গেল, ফাইলগুলো তার সামনে ছড়িয়ে দিল এবং দ্রুত পাতা উল্টাতে লাগল। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে তাকে দেখছিলেন। সে লাইন, নম্বর, ভালভের কোড এবং পাইপ কানেকশনে আঙুল ফেরাত, থামত, ভাবত, পরে এগোত। তার চোখে ভয় নয়, শুধু ফোকাস ছিল। কিছুক্ষণ পর সে ধীরে জিজ্ঞাসা করল, এই ইঞ্জিনের শেষ ফুল সার্ভিস কবে হয়েছে? জুনিয়র ইঞ্জিনিয়ার উত্তর দিল, প্রায় 10 মাস আগে, এবং মাঝে কখনো হাফ সার্ভিস বা মেজর পার্ট রিপ্লেসমেন্ট। 2 মাস আগে একটা ভালভ বদলানো হয়েছে, কিন্তু তাতে কোনো ইস্যু রেকর্ড হয়নি। আরিয়ান সেই লাইন ধরে ফেলল, কোন ভালভ?
ফুয়েল সাপ্লাই লাইনের কাছের কন্ট্রোল ভালভ। আরিয়ানের মুখে একটা হালকা ধার উঠল। সে স্কিম্যাটিকে সেই লাইন ট্রেস করল, টর্চ তুলল এবং দাঁড়িয়ে গেল। আমাকে ইঞ্জিনের বাম সাইডের মেন পাইপলাইনের কাছে নিয়ে চলুন, সে বলল। এক ইঞ্জিনিয়ার মনে মনে হাসল, যেন ভাবছে যে এই ছেলে শুধু খেলায় গোয়েন্দা হয়ে উঠছে, কিন্তু তবু সে তার সঙ্গে চলল। ক্যাপ্টেন রানা কিছু দূর থেকে সব দেখছিলেন। আরিয়ান ভারী ইঞ্জিনের কাছে গেল, টর্চের আলো পাইপে ঘোরাতে লাগল। প্রত্যেক জোড়, প্রত্যেক নাটবোল্ট, প্রত্যেক ছোট প্লেটে সে কিছু সেকেন্ড থামত, পরে পরেরটা এগোত। সে ধীরে বলল, এই ইঞ্জিনের সৌন্দর্য তার সাইজ নয়, তার প্রিসিশন। এত বড় হওয়া সত্ত্বেও একটা ছোট রুকাবাটও এটাকে বন্ধ করতে পারে। যেন মানুষের মগজে একটা ছোট্ট স্ট্রোক পুরো শরীরকে প্যারালাইজ করে দেয়। জুনিয়র ইঞ্জিনিয়ার একটু ইমপ্রেস হয়ে জিজ্ঞাসা করল, তুমি মেডিকেলও পড়েছ কি? আরিয়ান হালকা হেসে, না স্যার, শুধু তুলনা করার জন্যে, বোঝা সহজ হয়। প্রায় আধ ঘন্টা পরীক্ষার পর আরিয়ান হঠাৎ এক জায়গায় থামল। সেখানে একটা পাতলা ছোট পাইপ এক সাইড ভালভের কাছে বাকি অংশের তুলনায় একটু বেশি নোংরা লাগছিল। তেলের প্রবাহ এখানে একটু আলাদাভাবে জমে নজরে আসছিল। সে টর্চ এক ইঞ্জিনিয়ারের হাতে দিয়ে দিল এবং নিজে ভালভের কাছে ঝুঁকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। এটা সেই লাইন না যা 2 মাস আগে বদলানো হয়েছে, সে জিজ্ঞাসা করল। প্রধান ইঞ্জিনিয়ার এগিয়ে এলো। সেও ঝুঁকে দেখল। হ্যাঁ, মডেল নম্বর তো সেটাই, ইনস্টলেশন লকও এখানে দেখাচ্ছে। আরজান ধীরে বলল, কখনো কখনো পার্ট নতুন হয়, কিন্তু ফিটিংয়ে একটু গালতি থেকে যায়, বা খুব সামান্য ধুলো বা মেটালের ছোট টুকরো ঠিক সেখানে আটকে যায় যেখানে থাকা উচিত নয়। ক্যাপ্টেন রানা এখন সেখানে এসে দাঁড়িয়ে গিয়েছিলেন। তোমার মনে হচ্ছে গোলমাল এখানে? তিনি জিজ্ঞাসা করলেন। আরজান তুরন্ত হ্যাঁ বলল না। সে কিছুক্ষণ চুপ থেকে পাইপকে হালকা থাপ্পড় দিল, কান কাছে নিয়ে ভেতরের হালকা শব্দ শোনার চেষ্টা করল। পরে বলল, আমাকে নিশ্চিত জাকির নেই, কিন্তু সবচেয়ে প্রথমে এটাকে খুলে দেখা উচিত। যদি এখানে ফ্লোতে রোকাওয়াট থাকে তাহলে ইঞ্জিন স্টার্ট হবে, কিন্তু সঠিক প্রেসার তৈরি করবে না, এবং সিস্টেম নিজেকে প্রোটেক্ট করার জন্য শাটডাউন মোডে চলে যাবে। শায়েল এটাই হয়েছে। প্রধান ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনের দিকে তাকালো, যেন অনুমতি চাইছে। ক্যাপ্টেন ছোট ইশারা করলেন, করো। তুরন্ত টুলস আনা হলো। আরজান নিজে ভাল্ট খুলল না, কিন্তু কাছে দাঁড়িয়ে প্রত্যেক স্টেপে গাইড করতে লাগল। ধীরে এই অংশকে প্রথমে ঢিলা করুন। হ্যাঁ, এখন প্রেসার একটু রিলিজ হতে দিন। এখন উপরের নাট খুলুন। যখন ভালভের ছোট অংশ আলাদা হলো, তাহলে তাতে থেকে তেলের একটা পাতলা ধারা বেরোলো, এবং সঙ্গে একটা খুব ছোট, প্রায় কষ্ট করে দেখা যায় এমন মেটালের টুকরো বয়ে নিচে পড়ল। জুনিয়র ইঞ্জিনিয়ারের চোখ ছড়িয়ে গেল। এটা তো শাটডাউন ট্রিগার করার জন্য যথেষ্ট হতে পারত। প্রধান ইঞ্জিনিয়ার হতবাক হয়ে গেল। এটা শায়দ ইনস্টলেশনের সময় ভিতরে থেকে গিয়েছে। আমরা ভাবিনি যে এত ছোট জিনিস এত বড় সমস্যা তৈরি করতে পারে। আরজান শান্ত স্বরে বলল, ইঞ্জিন বড় ঠিকই, কিন্তু তাকে ক্ষতি পৌঁছানোর জন্য সবসময় বড় গোলমাল দরকার হয় না। কখনো কখনো ছোট গালতিও যথেষ্ট হয়। ক্যাপ্টেন রানা এখন একেবারে আরজানকে আলাদা দৃষ্টিতে দেখছিলেন। ভাল্ব সাব করো, সঠিকভাবে আবার ফিট করো এবং পরে ইঞ্জিন স্টার্ট করার প্রস্তুতি করো, তিনি আদেশ দিলেন। কিছুক্ষণ পর সবাই আবার তাদের জায়গায় ছিল। ইঞ্জিনের চারপাশে হোলচোল বেড়ে গিয়েছে। কন্ট্রোল রুমকে খবর দেওয়া হয়েছে যে একবার আবার স্টার্টআপ সিকোয়েন্স চালানো হবে। আরজন ক্লান্ত মেঝের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ শুধু সেই বিশাল ইঞ্জিনে আটকে ছিল। ক্যাপ্টেন তার কাছে এসে ধীরে বললেন, যদি যদি এই ইঞ্জিন চলে তাহলে তোমার জীবন বদলে যাবে, এটা বুঝছো না? আরজন হালকা হাসির সঙ্গে উত্তর দিল, স্যার, যদি এই ইঞ্জিন চলে তাহলে শুধু আমার জীবন নয়, আমার বিশ্বাসও চিরকালের জন্য নিশ্চিত হয়ে যাবে। যে কোনো মানুষের মূল্য তার কাজ থেকে নির্ধারিত হয়, তার কাপড় থেকে নয়। কাউন্টডাউন শুরু হলো। 3, 2, 1। কন্ট্রোল প্যানেলে বোতাম চাপা হলো। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত। প্রথমে হালকা গুড়গুড়ানি হলো, পরে ইঞ্জিনের ভিতর কোথাও গভীর থেকে আসা একটা ভারী ধীর কিন্তু জীবিত শব্দ। পুরো ঘর যেন হালকা হিলতে লাগল। গার্ডরেলে কম্পন, মেঝেতে কাঁপুনি, এবং সেই ঠান্ডা লোহাতে আবার গরম ফিরে আসতে লাগল। ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল, ইঞ্জিন পিকআপ নিচ্ছে। কেউ মিটার দেখল, প্রেশার নর্মাল রেঞ্জে যাচ্ছে। অন্যজন রানিং স্ট্যাটাস দেখল, অটো শাটডাউন কন্ডিশন উঠে গিয়েছে। কয়েক সেকেন্ডে ভার্টিলা সুলজার RTHTR না বেশি পুরো দমে চলতে লাগল। তার শব্দ এখন ঘরকে নয়, পুরো জাহাজকে হিলাচ্ছে, যেন সমুদ্রের মাঝে একটা ঘুমন্ত দানব আবার জেগে উঠেছে। সবার নজর একসঙ্গে আরজনের দিকে ঘুরে গেল। যেখানে কিছুক্ষণ আগে মজা এবং সন্দেহ ছিল, এখন সেখানে অবাক, সম্মান এবং বিশ্বাস ছিল। ক্যাপ্টেন রানা ধীরে ধীরে চলে আরজনের সামনে এসে থামলেন। কিছু সেকেন্ড শুধু তাকে দেখতে লাগলেন, পরে সেই হাত বাড়ালেন যা এখন পর্যন্ত শুধু আদেশ দেওয়ার অভ্যস্ত ছিল। সাবাস, ইঞ্জিনিয়ার আরজন, তিনি বললেন। তুমি শুধু আমাদের জাহাজকে বাঁচিয়েছ না, তুমি দেশের সম্মান বাঁচিয়েছ।
আরিয়ান কাপা হাতে তার হাত ধরল। তার চোখে হালকা ভিজে ছিল, কিন্তু ঠোঁটে হাসি। স্যার, আমি এখনও সাফাই কর্মচারী, সে ধীরে বলল। ইঞ্জিনিয়ার তখনই বলবো যখন পড়াশোনা শেষ করব। ক্যাপ্টেন হালকা মাথা নাড়লেন। সেটা ব্যবস্থাও হয়ে যাবে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং ক্যাপ্টেন তার প্রতিশ্রুতি থেকে পিছু হটে না। ইঞ্জিনের গুড়গুড়ানি এখন পুরো জাহাজের রক্তনালীতে দৌড়াচ্ছে। জাহাজ হালকা হালকা এগোতে লাগল, যেন থেমে যাওয়া শ্বাস আবার চলতে শুরু করেছে। ডেকে দাঁড়ানো সেলাররা স্বস্তির শ্বাস নিল। কেউ আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ বলল, কেউ কাছে দাঁড়ানো সঙ্গীকে জড়িয়ে ধরল। কিছুর নজর বারবার নিচে ইঞ্জিন রুমের দিকে যাচ্ছিল, যেখানে একটা সাফাই কর্মচারী ছেলে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। কিছুক্ষণ পর রেডিও রুম থেকে ক্যাপ্টেন রানাকে মেসেজ মিলল, স্যার, আমরা আবার ট্র্যাকে আছি, অনুমিত সময়ের মধ্যে পোর্টে পৌঁছাতে পারি। ক্যাপ্টেন গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালেন, পরে ধীরে বললেন, শুক্রিয়া। তিনি তুরন্ত কমিউনিকেশন অফিসারকে বললেন, কন্ট্রোলে মেসেজ পাঠাও যে টেকনিক্যাল ইস্যু রিজলভ হয়ে গিয়েছে, জাহাজ সময়ে পৌঁছাবে। কিন্তু আরেকটা কথাও জোড়ো, এই সমস্যাকে আমাদের কোনো সিনিয়র ইঞ্জিনিয়ার নয়, বরং একটা জুনিয়র ক্লিনিং স্টাফের ছেলে সলভ করেছে, তার নাম আরিয়ান। কমিউনিকেশন অফিসার অবাক হয়ে তার দিকে তাকালো, পরে হেসে বলল, জি স্যার। নিচে ইঞ্জিন রুমে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। যন্ত্রগুলো এখন সোর নয়, বিশ্বাসের শব্দ দিচ্ছিল। ইঞ্জিনিয়াররা তাদের নোটস এবং রিডিং আপডেট করতে লাগল। আরিয়ান এক কোণে বসে চুপচাপ জলের বোতল থেকে কয়েক ঢোক খাচ্ছিল। তার হাতের তালু এখনও হালকা কাঁপছিল, শায়েদ ক্লান্তি থেকে এবং শায়েদ সেই দায়িত্ব থেকে যা কিছুক্ষণ আগে তার কাঁধ থেকে নেমেছে। প্রধান ইঞ্জিনিয়ার তার কাছে এলো, তার সামনে ঝুঁকে বসল এবং বলল, আমাদের গলতি হয়েছে আরিয়ান, আমরা তোকে শুধু ঝাড়ু মোছা করা ছেলে ভাবতে থাকি। যখন তোর কাছে সেই দৃষ্টি ছিল যা আমাদের কারো কাছে ছিল না। আর্জুন লজ্জা পেয়ে বলল, না স্যার, আপনারা সব জানেন, শুধু কখনো কখনো কোনো নতুন চোখের দরকার পড়ে, যেন পুরনো বইয়ে নতুন লাইন দেখা যায়। প্রধান ইঞ্জিনিয়ার হালকা হাসির সঙ্গে মাথা নাড়ল, শায়েদ, কিন্তু আজ থেকে তোর পরিচয় শুধু সাফাই করা নয়, আমাদের জন্য তুই ওই ইঞ্জিনের ডাক্তার যাকে সবাই মৃত ভেবেছিল এবং তুই ধাড়কান ফিরিয়ে দিয়েছিস। দিন গেল, রাত ঢলে গেল, এবং জাহাজ তার মঞ্জিলের দিকে এগোতে থাকল। যখন প্রথমবার দূর কিনারার হালকা লাইট দেখা যেতে লাগল, তাহলে পুরো জাহাজে একটা আলাদা উৎসাহ দৌড়ে গেল। সবাই জানত যে সময়ে পৌঁছনো শুধু শিডিউল বাঁচানো নয়, বরং সেই প্রতিশ্রুতি পালন করা যা দেশ থেকে করা হয়েছে। পোর্টে পৌঁছে রেলগুলোর জন্য প্রয়োজনীয় সামগ্রী নামানোর প্রক্রিয়া শুরু হল। ডকে দাঁড়ানো অফিসার, পোর্ট অথরিটি এবং মিডিয়ার কিছু লোক আগে থেকে অপেক্ষা করছিল। তাদের আগেই মেসেজ মিলেছে যে সমুদ্রের মাঝে আটকে পড়া এই জাহাজকে একটা অনন্য উপায়ে বাঁচানো হয়েছে। যখন ক্যাপ্টেন রানা নিচে নামল, তাহলে কিছু রিপোর্টার তার দিকে দৌড়ে গেল। স্যার, শোনা যাচ্ছে জাহাজের ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, কত বড় রিস্ক ছিল, আপনি এটা কিভাবে ম্যানেজ করলেন? ক্যাপ্টেন হালকা হাসির সঙ্গে বললেন, রিস্ক বড় ছিল, কিন্তু বিশ্বাস তার থেকে আরও বড় প্রমাণিত হল। আমাদের সঙ্গে এমন একটা ছেলে ছিল যাকে সাধারণত কেউ নোটিসও করে না, সাফাই করা স্টাফ, কিন্তু মগজ ইঞ্জিনিয়ারের। যদি সে না থাকত, তাহলে শায়েদ আমরা এখানে সময়ে পৌঁছাতে পারতাম না। এক রিপোর্টার তুরন্ত জিজ্ঞাসা করল, কোন ছেলে স্যার? আমরা কি তাকে মিলতে পারি? ক্যাপ্টেন জাহাজের দিকে তাকালেন। উপর ডেকে দাঁড়ানো আর্জুন দূর থেকে এটা সব দেখছিল। বুঝতে পারছিল না যে এটা সব কি নিয়ে। ক্যাপ্টেন উপর হাত দিয়ে ইশারা করলেন, আরিয়ান, নিচে আয়। আরিয়ান ঘবরানোর সঙ্গে সিঁড়ি নামতে লাগল। তার মনে ভয় ছিল, সে এমন কখনো দেখেনি যে এত লোক, ক্যামেরা, মাইক সব তার দিকে ঘুরে দেখছে। সে নিচে এলো, তাহলে ক্যাপ্টেন সবার সামনে তার কাঁধ ধরে বললেন, এটাই সেই ছেলে আরিয়ান, যে ইঞ্জিন চালিয়েছে, জাহাজকে বাঁচিয়েছে এবং ইনডাইরেক্টলি দেশের রেলগুলোকে থামতে বাঁচিয়েছে। ফ্ল্যাশ চমকতে লাগলো, ক্যামেরা ঘুরতে লাগলো, মাইক তার দিকে বাড়ানো হলো। তোমাকে কেমন লাগছে? তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেনিং মিলেছে কি? তুমি এখানে কাজ কি করো? আরিয়ান একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু পরে ধীরে বলল, আমি এখানে সাফাইয়ের কাজ করি এবং আজ শুধু যতটা আমার সঠিক লাগলো ততটা করেছি। আমি কোনো বড় লোক নই, কিন্তু যন্ত্র থেকে আমাকে ভালোবাসা আছে। যদি আমাকে সুযোগ মেলে পড়ার, তাহলে আমি সত্যি ইঞ্জিনিয়ার হতে চাই, যাতে একদিন কেউ আমাকে শুধু সাফাই করা বলে না ডাকে। সেই সময় ভিড়ের পিছন থেকে এক সিনিয়র সরকারি অফিসার এগিয়ে এলো, যিনি এখন পর্যন্ত সব চুপচাপ দেখছিলেন। সুযোগ মিলবে বেটা, তিনি স্পষ্টস্বরে বললেন। এই দেশ শুধু বড় নামের নয়, এটা এমনই ছেলেদেরও যারা চুপচাপ তাদের কাজ করে এবং দরকার পড়লে এগিয়ে দায়িত্ব তুলে নেয়। তোমার নাম আমি নোট করে নিয়েছি। কয়েক সপ্তাহ পর শহরের একটা বড় খবর হলো, সমুদ্রের মাঝামাঝি আটকে পড়া জাহাজকে একটা সাফাই কর্মচারী ছেলে বাঁচিয়েছে। রাষ্ট্রপতি ভবন ডেকেছে রিয়েল হিরো।
রাষ্ট্রপতি ভবনের বড় বড় সিঁড়ির সামনে লাইনে দাঁড়ানো মেডেল গ্রহণকারী লোকের মধ্যে আরিয়ান সবচেয়ে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। সে সাফ কিন্তু সাধারণ কাপড় পরেছিল এবং তার পকেটে এখনও তার পুরনো জাহাজের আইডি কার্ড রাখা ছিল, যেন তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে সে কোথা থেকে এসেছে। যখন তার নাম ডাকা হলো শ্রী আরএন, তাহলে তার হৃদয় জোরে ধড়কতে লাগল। সে ধীরে ধীরে মঞ্চের দিকে এগোল। সামনে দেশের রাষ্ট্রপতি দাঁড়িয়েছিলেন। গৌরবের সঙ্গে হাসতে হাসতে রাষ্ট্রপতি তার গলায় মেডেল পরাতে বললেন, তোমার কারণে শুধু একটা জাহাজ নয় বাঁচা, সেটাতে লোড করা সময়ও বাঁচা। এমন ছেলেরাই দেশের আসল শক্তি। সরকার তোমার পুরো ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার দায়িত্ব নেবে এবং পরে জাহাজে প্রশিক্ষক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগও দেবে। আরএনের চোখে অশ্রু এলো। সে রুদ্ধস্বরে শুধু বলল, থ্যাংক ইউ স্যার। আজ যদি আমার পাপা জীবিত থাকতেন তাহলে শায়দ খুব খুশি হতেন। তাদের জাহাজ থেকে খুব ভালোবাসা ছিল এবং আমাকেও হলে বসা লোকেরা তালি দিয়ে তার স্বাগত করল। কিছুর জন্য সে শুধু একটা খবর ছিল, একটা ছোট গল্প, কিন্তু আরএনের জন্য এটা সেই মুহূর্ত ছিল যাতে তার পুরো জীবন বদলে যাচ্ছিল। সেই রাতে হোস্টেলের ঘরে একা বসে সে তার মেডেলকে টেবিলে রাখল, জাহাজের পুরনো ছবির কাছে। জানালা থেকে আসা হাওয়ায় দূর কোথাও সমুদ্রের হালকা নোনা গন্ধ মিশে লাগছিল, যেন সমুদ্র নিজে তাকে ডাকছে, তু ফিরবি ইঞ্জিনিয়ার হয়ে। সাফাই করা ছেলের ট্যাগ ছাড়া, শুধু নিজের নামে। আরএন মেডেল ছুঁয়ে ধীরে বলল, আমি ফিরব। এবং এবার ঝাড়ু নয়, ঔজার হাতে থাকবে। গল্প এখানে শেষ হয় না, কিন্তু এটা নিশ্চিত ছিল একদিন সমুদ্রের মাঝামাঝি দাঁড়ানো সেই ছেলে অন্য কোনো জাহাজের ব্রিজে দাঁড়াবে, ক্যাপ্টেনের সঙ্গে কাঁধ মিলিয়ে, এবং শায়দ অন্য কোনো অদেখা অশোনা ছেলেকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত সেই করবে। এটাই একটা সাফাই কর্মচারী ছেলের আসল জয়। শুধু ইঞ্জিন চালু করে দেওয়া নয়, বরং লোকের চিন্তায় জমে থাকা নোংরাকে থোড়া থোড়া সাফ করে দেওয়া। যদি এই গল্প তোমাকে ছুঁয়ে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো, হুনর, উমরো বা ওহদার মহতাজ নয়। কারণ কখনো কখনো জাহাজে ঝাড়ু লাগানো একটা ছেলে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন চালিয়ে পুরো সিস্টেমের চিন্তা বদলে দেয়।